নমস্কার, গল্প কথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা শুনবেন এই উপন্যাসের 10ম পর্ব। মহালয়ার পর থেকে দিনগুলো যেন পাখায় ভর করে উঠতে লাগল। দেখতে দেখতে চতুর্থী, পঞ্চমী, এমনকি ষষ্ঠীও পেরিয়ে গেল। কদিন আগে হঠাৎ হঠাৎ ঢাক বেজে উঠত, সেটা ছিল মহড়া। এখন প্রায় সারা দিনই রাজদিয়ার আকাশ বাতাস জুড়ে কখনো ঢিমে তালে, কখনো দ্রুত লয়ে ঢাকের শব্দ শোনা যায়। প্রতিমাগুলোর অঙ্গরাগ কবে শেষ হয়ে গিয়েছিল। মার্জনার পর ঘাম তেল লাগিয়ে তাদের উজ্জ্বলতা বাড়িয়ে তোলা হয়েছে। তারপর খুব যত্ন করে পরানো হয়েছে রঙিন পাটের শাড়ি আর জরির অলঙ্কার। মাথায় তাদের কারুকার্যময় মুকুট, হাতে গোছা গোছা চুড়ি, কঙ্কন এবং অঙ্গদ। নাকের পাটায় প্রকাণ্ড নথ, কানে কর্ণভূষণ, কণ্ঠ বেষ্টন করে চিক এবং 7 লহর হার, আর পায়ে মঞ্জির। এই বেশ দেবী মূর্তিগুলোর। কার্তিক এবং গণেশের চুড়ি, কঙ্কন, নথ বা কণ্ঠবেষ্টনী নেই, তবে বীর বৌলি আছে। পূর্ব বাংলার প্রতিমাগুলি কলকাতার মতন নয়। কলকাতার বেশিরভাগ জায়গায় নকল পাহাড় বানিয়ে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং দুর্গাকে আলাদা আলাদা বসানো হয়। এখানকার সব মূর্তি কিন্তু এক চালির ভেতর। পিছনে নকশা করা প্রকাণ্ড চালচিত্র, তার মাথায় মহাদেবের ছবি, সামনের দিকে প্রতিমা। পূর্ব বাংলার মূর্তিগুলি বিরাট বিরাট, 7-8 হাতের মতন লম্বা, বড় বড় বিশাল চোখ তাদের। সেদিকে তাকালে ভয়ও করে, আবার ভক্তিও হয়। রাজদিয়ায় এখনও বিজলি আলোর দাক্ষিণ্য এসে পৌঁছয়নি। কাজেই রাত্রির বেলায় পুজো মণ্ডপগুলিতে হ্যাজাক কি ডে লাইট জ্বলতে থাকে। ডাকের সাজে ঝলমলে দেবী মূর্তিগুলিকে তখন কি সুন্দরই না দেখায়। 7খানা তো মোটে প্রতিমা। সেই 1 মেটে 2 মেটে তে মেটের সময় থেকেই দেখে আসছে বিনু। তার চোখের সামনে মূর্তিগুলিতে রং লাগানো হলো, রঙিন পাটের শাড়ি এবং ডাকের সাজ পরানো হলো, চালচিত্র আঁকা হলো। কতবার দেখেছে, তবু বিস্ময় আর মুগ্ধতা যেন কিছুতেই কাটছে না বিনুর। পঞ্চমীর দিন প্রতিমাগুলিকে পুজো মণ্ডপে আনবার পর থেকে বাড়িতে আর এক মুহূর্তেও থাকছে না সে। ঘুরে ঘুরে ঠাকুর দেখতে চলে আসছে। আজ সপ্তমী। আশ্বিনে শুরু থেকে ঝকমকে নীল আকাশ, নরম তুলোর মতন থোকা থোকা মেঘ, নদী তীরের কাশফুল, হলুদ বোঁটার মাথায় রাশি রাশি হাসিমুখ শিউলি, অল্প অল্প শিশির, যার জন্য এত আয়োজন তা যেন আজ শীর্ষবিন্দুতে পৌঁছে গেছে। সকাল থেকে ঢাকের শব্দে কান পাতা আর যায় না। রাজদিয়ার দক্ষিণ প্রান্তে দত্তদের বাড়ি, বংশ পরম্পরায় সেখানে পুজো হয়ে আসছে। এবার তাদের পুজোর ঘটা কিছু বেশি। ঢাকা থেকে তারা ব্যান্ড পার্টি আনিয়েছে। চারদিকে ঢাকের শব্দের সঙ্গে ব্যান্ড পার্টির বাজনা মিশে আকাশ বাতাস উৎসবময় হয়ে উঠেছে। রাজদিয়ার কোনো মানুষই, বিশেষ করে বাচ্চা ছেলেমেয়েরা আজ আর বাড়িতে নেই। দল বেঁধে তারা বেরিয়ে পড়েছে, মণ্ডপে মণ্ডপে ঘুরছে। বিনুরা সারা দিন সবার সঙ্গে ঘুরে ঘুরে বেড়ালো। বহুবার দেখা প্রতিমাগুলি আরও বহুবার দেখল। তারপর সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরে এলো। বাড়িতে তখন সাজো সাজো রব পড়ে গেছে। হেমনাথ, সুরমা, সুধা, সুনীতি, ঝিনুক, অবনীমোহন, স্নেহলতা সবাই বেরুবার জন্য প্রস্তুত। বিনুর জন্য তারা অপেক্ষা করছিলেন। বিনুকে দেখেই সকলে একসঙ্গে চেঁচামেচি জুড়ে দিল, কি ছেলে রে তুই! সেই পঞ্চমীর দিন থেকে 2 দণ্ড যদি তোমার বাড়িতে পা বসেছে। কোথায় ছিলি এতক্ষণ? আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম। ঠাকুর ঠাকুর আর ঠাকুর, দিন রাত খালি ঠাকুর। পুজোয় তো এই কটা দিনই, আহা দেখুক না, একটু দেখুক। অবনীমোহন আর কিছু বললেন না বিনুকে। হেমনাথ এবার বিনুর দিকে ফিরলেন। এক পলক তাকে দেখে নিয়ে বললেন, জামা প্যান্টগুলো তো চটকে মোটকে নোংরা করে ফেলেছিস। শিগগির ওইগুলো বদলে ভালো জামা প্যান্ট পরে নে। কেন? কেন আবার আমাদের সঙ্গে বেরোবি না? আমি কোথায় যাব তোমাদের সঙ্গে? বারে, তোর কি কিছুই মনে থাকে না দেখছি দাদা ভাই। আজ শ্যামা নৃত্যনাট্য হবে না? বিনুর মনে পড়ে গেল।
আগে থেকে ঠিক করা আছে সপ্তমীর দিন রাত্রির বেলা হবে শ্যামা, অষ্টমীর রাত্রে বিজয়া। স্টিমার ঘাট পেরিয়ে সারি সারি মাছের আড়ত আর বরফকল পেছনে ফেলে একটুখানি গেলেই রাজদিয়ার সবচাইতে বড় বারোয়ারি পুজো। সেইখানেই এই নাটক টাটকগুলো হবে। পঞ্চমীর দুপুর থেকে পুজো মণ্ডপের সামনের মাঠে স্টেজ বাঁধা শুরু হয়েছিল। আজ সকালবেলায় শেষ হয়েছে। হিরণই দলবল নিয়ে ওটা বেঁধেছে। নাটক নির্বাচন, রিহার্সাল, স্টেজ বাঁধা সব কিছুর পেছনেই একটি মানুষ, সে হিরণ। শুধু রিহার্সালই নয়, রাজদিয়ার সদর রাস্তার দুধারে বড় বড় গাছগুলো রেহাই নেই। তাদের গায়ে কত যে রঙিন পোস্টার পড়েছে হিসেব নেই। পোস্টারগুলোতে লেখা আছে, আসুন আসুন, দলে দলে যোগদান করুন। স্থান রাজদিয়া বারোয়ারি পূজা মণ্ডপ। সময় মহাসপ্তমী রাত্রি 8টা আর মহাসপ্তমী রাত্রি 7টা। বিষয় সপ্তমীর রাত্রে শ্যামা নৃত্যনাট্য, অষ্টমীর রাত্রে বিজয়া নাটক। অভিনয় অংশগ্রহণ কলিকাতার নৃত্যগীত পটীয়সী শ্রীমতী সুধা ও শ্রীমতী সুনীতি বসু, হেমকর্তার নাতনি ব্র্যাকেটে, তৎসহ আরও অনেকে। এই সবই হিরণের কাজ। বিনু শুনেছে শুধু রাজদিয়াতেই নয়, সুজনগঞ্জ, কমলাঘাট, ওদিকে বেতকা, উৎসাহী সব জায়গায় ঘুরে ঘুরে যাকে পেয়েছে তাকেই নিমন্ত্রণ করে এসেছে হিরণ। ফলে নৃত্যনাট্য এবং নাটকের ব্যাপারে চারিদিকে সাড়া পড়ে গেছে। বিনুকে আর তাড়া দিতে হলো না। এক ছুটে ঘরে গিয়ে জামা প্যান্ট বদলে তক্ষুনি ফিরে এলো। হেমনাথ বললেন, তাহলে এবার বেরিয়ে পড়া যাক নাকি? সবাই সায় দিল, হ্যাঁ হ্যাঁ, আর দেরি করে কি হবে। ঘরে ঘরে তালা লাগানো হলো। পুজোর দিনে কেউ বাড়িতে বসে থাকবে তা হয় না। তাছাড়া নাটকের ব্যাপার আছে, সুধা সুনীতি অভিনয় করবে, রাজ্যের মানুষ দেখবে, আর যুগল টুগলরা দেখতে পাবে না তা কি করে হয়? শখটক তাদেরও তো আছে। কাজে কাউকে আর বাদ দেননি হেমনাথ। বাড়ি ফাঁকা করেই বেরিয়ে পড়েছেন। রাস্তায় এসে কি মনে পড়তে তাড়াতাড়ি সুরমাকে ডাকলেন হেমনাথ। এই রমু, রমু। হ্যাঁ, কি বলছো মামা? তুই কি হেঁটে হেঁটে অতখানি পথ যেতে পারবি? হ্যাঁ, পারবো। অনেকখানি রাস্তা কিন্তু। কতখানি আর? স্টিমার ঘাটার কাছাকাছি তো? খুব কাছাকাছি নয়, স্টিমার ঘাটা পেরিয়েও বেশ খানিকটা। দাঁড়া, এক কাজ করি বরং। কি? আমরা সবাই নৌকোয় করে যাই। না না মামা, নৌকোর দরকার নেই। রাজদিয়ায় এসে আমি এখন বেশ ভালো আছি। এই রাস্তাটুকু হেঁটেই যেতে পারবো। আর তাছাড়া, জিজ্ঞাসু চোখে তাকালেন হেমনাথ। সুরমা বলতে লাগলেন, কতকাল দেশের পুজো দেখি না। নৌকায় করে গেলে ঘুরে ঘুরে দেখতে পাবো না তো। হেঁটেই চলো। তবে হেঁটেই চল। হইচই করতে করতে হেমনাথরা এগিয়ে চললেন। সবাই প্রায় কথা বলছে। হেমনাথ, সুধা, সুনীতি, অবনীমোহন সবাই। এলো মেলো টুকরো টুকরো বিচ্ছিন্ন সব কথা। ফাঁকে ফাঁকে ফস করে আলো জ্বলে ওঠার মতন হাসি। হেমনাথ বললেন, এই তোদের নৃত্যনাট্য কটার সময় রে? সুধা বলল, 8টায়। তাহলে তো ঢের সময় আছে। ঠাকুর ঠাকুর দেখে ধীরে সুস্থে গিয়ে পৌঁছলেই হবে। কি? 6:30টার ভেতর না গেলেই নয়। না গেলে কি হবে? সুধা আর উত্তর দিল না। তার পাশ থেকে চোখের পাতা নাচাতে নাচাতে চাপা সকৌতুক গলায় সুনীতি বলে উঠল, কি আবার হবে? হিরণবাবু একেবারে অজ্ঞান হয়ে যাবেন। বিনু কাছেই ছিল, লক্ষ্য করল সবার অগোচরে সুনীতিকে চোরা চিমটি কষালো সুধা। সুনীতি আধফোটা গলায় চেঁচিয়ে উঠল, উহ! কি হলো রে? কিছু হয়নি দাদু। সুনীতি মুখ খুলবার আগেই সুধা তাড়াতাড়ি বলে উঠল। চোখ কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন হেমনাথ। বুঝতে চেষ্টা করলেন দুই বোনের ভিতর কিছু একটা চলছে, গভীর এবং গোপন। বললেন, কিছু হয়নি মানে? নিশ্চয়ই হয়েছে। সুনীতি দিদি কি যেন বলছিল, 6:30টার ভিতর না পৌঁছলে হিরণটার যেন কি হবে। সুধা হকচকিয়ে গেল।
বিব্রত মুখে বলল, বাড়ি হিরণবাবু কতবার করে দুপুরবেলা বলে গেলেন না, তুমি তো তখন শুনলে। 6:30টার ভেতর না গেলে কখনো হয়? মেকআপ টেকআপ নিতে সময় লাগবে না? ঠিক ঠিক। আরও কিছুটা যাবার পর হঠাৎ একটা গাছের দিকে আঙুল বাড়িয়ে হেমনাথ বললেন, এই দেখ দেখ দেখ, ওদিকে দেখ। নাটক আর নৃত্যনাট্যর পোস্টারগুলোর দিকে সবার দৃষ্টি ফিরল। হেমনাথ বললেন, এইটা নিশ্চয় হিরণটার কাজ। বিনু এই সময় বলে উঠল, ছোটদি আর বড়দির নাম লেখা আছে, দেখেছো দাদু? তার দেখিনি, ওই দেখ দেখ দেখ। চারিদিকের গাছগুলো বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ছয়লাভ। আঙুল ঘুরিয়ে ঘুরিয়েই সেগুলো দেখাতে লাগলেন হেমনাথ। বলতে লাগলেন, চারিদিকে সুধা সুনীতির নামাবলী লাগিয়ে রেখেছে। হতচ্ছাড়াটার কাণ্ড দেখেছ? হতচ্ছাড়াটা যে কে সবাই বুঝতে পারল। নিজের নামের দিকে তাকিয়ে সুধা সুনীতি প্রথমে অবাক, তারপর চেঁচামেচি জুড়ে দিল, এ মা, আমাদের নাম এইরকম করে লিখে রেখেছে। ভালোই তো করেছে, কেমন ফেমাস হয়ে গেছিস বল দেখি। তোদের দাদু হিসাবে আমিও তো বিখ্যাত হয়ে গেলাম। হিরণবাবুর সঙ্গে একবার দেখা হোক না। এই দিককার প্রতিমা দেখে স্টিমার ঘাটের কাছে যখন হেমনাথরা পৌঁছলেন, আশ্বিনের সন্ধে ধীর পায়ে নেমে আসতে শুরু করেছে। এর মধ্যেই নদীপাড়ের সারি সারি দোকানগুলিতে স্টিমার ঘাটায় বরফ কলে আলো জ্বলে উঠেছে। বেশিরভাগই গ্যাসবাতি, তবে হ্যাজাক এবং ডে লাইটও আছে। নদীর খাড়া পাড়ের তলায় নৌকো ঘাটা। নৌকোগুলিতে মিটমিটে জোনাকির মতন হয় হ্যারিকেন, নয়তো কেরোসিনের ডিবে জ্বলছে। চারদিকের এত আলো নদীর কালো জলে প্রতিফলিত হয়ে ঢেউয়ে ঢেউয়ে দোল খেয়ে চলেছে। হেমনাথ যতই ঠাট্টা করুন, আকাশের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তাড়াতাড়ি একটু পা চালাও সবাই, আর দেরি করলে সত্যি সত্যি কিন্তু হিরণ ভিড়মি খাবে। একটু পর বরফ কল, মাছের আড়ত পেছনে ফেলে সবাই বারোয়ারি পুজো মণ্ডপে এসে পড়ল। সামনের দিকের খোলা মাঠটায় যেখানে বাঁশটাঁশ পুঁতে অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছে, সেখানে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে। দূর দূরান্ত থেকে হ্যারিকেন ঝুলিয়ে দলে দলে আরও অনেক লোক আসছে। তাদের বেশিরভাগই জেলে মাঝি, চাষি, কৃষাণ ইত্যাদি শ্রেণীর মানুষ। একধারে খানকতক চেয়ার পাতা, সেগুলো রাজদিয়ার সম্ভ্রান্ত মানুষদের জন্য নির্দিষ্ট। দেখা গেল দত্তবাড়ি, মল্লিক বাড়ি, গুহবাড়ি, সোমেদের বাড়ি, এমনি নানা বাড়ি থেকে বউ ঝিরা সেজে গুজে এসে চেয়ার দখল করে বসেছে। এমনকি রুমা ঝুমারাও এসে গেছে। আনন্দ, স্মৃতিরেখা, শিশিরকেও দেখা গেল। চারধারে খুঁটি পুঁতে সেগুলোর মাথায় হ্যাজাক টানিয়ে দেওয়া হয়েছে। একটা হ্যাজাকের তলায় দলবল নিয়ে উদ্গ্রীব দাঁড়িয়েছিল হিরণ, আর বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল। হেমনাথদের দেখতে পেয়ে ছুটে এলো। স্বস্তির সঙ্গে খানিক অনুযোগ মিশিয়ে বলল, আসতে পারলেন তাহলে? হ্যাঁ, পারলাম। কটার সময় আসবার কথা ছিল? 6:30। এখন কটা বাজে বলুন তো? 6:30। মোটেও না, 7টা বেজে গেছে। আধ ঘন্টার জন্য মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বলেই আরও কাছে এসে খুব মনোযোগ দিয়ে হিরণকে দেখতে লাগলেন হেমনাথ। হিরণ অস্বস্তি বোধ করছিল, বলল, কি দেখছেন অমন করে? তোকে। আমাকে যেন আগে কখনো দেখেননি। সে দেখা নয়, তবে দেখছি তুই ভিড়মি খেয়েছিস কিনা। তারপর আড়ে আড়ে সুধা সুনীতির দিকে তাকিয়ে হেমনাথ বলতে লাগলেন, সুধা দিদি, সুনীতি দিদি বলছিল। কি বলছিলেন ওরা? 6:30টার ভিতর আমরা না এলে তুই নাকি অজ্ঞান হয়ে যাবি। লক্ষ্যভেদ যেখানে হবার সেখানেই ঠিক হলো। হেমনাথকে চোরা চোখের অগ্নিবাণে বিদ্ধ করে দ্রুত অন্যদিকে মুখ ফেরালো সুধা, আর সুনীতি ঠোঁট টিপে হাসতে লাগল। নেপথ্যে কি আছে, কোনো গভীর সঙ্গোপন কৌতুক, হিরণ অত শত জানে না, জানবার কথাও নয়।
একটু খেয়াল করলে হেমনাথের চোখে মুখে কিছু একটা ষড়যন্ত্র অনায়াসেই ধরে ফেলতে পারত সে, অন্তত তার আভাস পেত। কিন্তু সেই সব লক্ষ্য করবার তার এখন সময় নেই। ব্যস্তভাবে হিরণ বলল, আর একটু দেরি করলে সত্যিই ভিড়মি খেতাম। 8টায় শো আরম্ভ হবার কথা, ঠিক সময় আরম্ভ করতে না পারলে। কি না পারলে? ওরা আমার গড়দান নেবে। হ্যাঁ, ওরা তো ঘন্টা সেকেন্ড মিলিয়ে চলে। 8টার 1 মিনিট দেরি হলে বাবুদের সম্পত্তি নিলামে চড়ে যাবে। ঠিক আছে, এবার আসুন আসুন আপনারা সবাই। সবাইকে নিয়ে স্টেজের পিছন দিকে গ্রিন রুমে চলে গেল হিরণ। স্টেজের মতন গ্রিন রুমটা অস্থায়ী। সেখানে আরও কটি ছেলে মেয়েকে দেখা গেল, যেমন দত্তদের বাড়ির যমুনা, সোমেদের বাড়ির লতিকা, গুহদের বাড়ির মাধুরী। রুমাও কখন চলে এসেছে এখানে। ছেলেদের মধ্যে আছে আচার্য বাড়ির নরেন, সেনেদের বাড়ির শৈলেন, এমনি আরও অনেকে। সবাই এরা কলকাতা প্রবাসী, পুজোর ছুটিতে রাজদিয়া বেড়াতে এসেছে। শ্যামা নৃত্যনাট্যে কারোর ভূমিকা নর্তকীর, কারোর গায়কের। সমস্ত কাণ্ডখানা যার নির্দেশে চলছে সে হিরণ। যারা শ্যামা নৃত্যনাট্যে নাচবে গাইবে তারা বাদে বাকি সবাইকে তাড়া দিয়ে স্টেজের সামনের দিকে পাঠিয়ে দিল সে। তারপর নাচিয়ে গাইয়েদের বলল, আর সময় নেই, তাড়াতাড়ি সবাই এবার রেডি হয়ে নিন। আজকের নৃত্যনাট্যে বিনুর কোনো ভূমিকা নেই। কালকের বিজয়া নাটক থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। দিন কয়েক রিহার্সালের পর দেখা গেছে তার অভিনয় ঠিক হচ্ছে না। যাই হোক, হিরণের তাড়া সত্ত্বেও সে গ্রিন রুম থেকে যায়নি। ঘুরতে ঘুরতে হঠাৎ তার নজরে পড়ল সুধা সুনীতি হিরণকে ঘিরে ধরেছে। সুধা বলল, এটা কীরকম হলো? কোনটা? ওই যে গাছে গাছে আমাদের নামে বিজ্ঞাপন লাগিয়েছেন। ভালোই তো হয়েছে, দেশশুদ্ধ লোক একদিনে আপনাদের চিনে ফেলবে। খুব অন্যায় করেছেন, আমাদের বুঝি লজ্জা করে না? কিসের লজ্জা? এবার সুনীতি বলল, বাড়ি আমরা দু বোনেই শুধু অভিনয় করছি নাকি? আরও অনেকেই তো করছে, কই তাদের নাম তো দেননি। লোকে কি বলবে জানেন? কি বলবে? আমাদের ব্যাপারে আপনার পক্ষপাতিত্ব আছে। বলতে বলতে সুনীতির মাথায় হঠাৎ দুষ্টুমি ভর করল। আর চোখে বোনকে একবার দেখে নিয়ে সে বলতে লাগলো, সুধার নামটা রেখে আমার নামটা বাদ দিলে পারতেন। সুধা এমনভাবে সুনীতির দিকে তাকালো যেন ভস্মই করে ফেলবে। দুই বোনের ভিতর কি হয়ে গেল হিরণ খেয়াল করেনি। সে চিন্তায় মগ্ন। চিন্তাগ্রস্তের মতন সে বলল, আপনি ঠিকই বলেছেন, যারা যারা অভিনয় করছে কালই তাদের নাম দিয়ে নতুন পোস্টার লাগাবো। এই সময় সুধা বলল, আগে ভাগে নাম দিয়ে আমাদের ভারী বিপদে ফেলে দিয়েছেন আপনি, এটাও কিন্তু ভারী অন্যায়। হিরণ ভীরু সংশয়ের চোখে তাকালো। আক্রমণটা আবার কোন দিক থেকে আসছে সে বুঝতে পারল না। সুধা বলল, আমাদের নামে অত ঢাক পিটিয়েছেন, লোকে ভাবছে না জানি আমরা কি ওস্তাদ গাইয়ে বাজিয়ে। যখন সত্যি সত্যি নাচতে গাইতে দেখবে ঠিক ঢিল ছুঁড়বে। আমার কিন্তু বুক ঢিপ ঢিপ করছে। এদিকে শো আরম্ভ হবার সময় হয়ে আসছে। হিরণ মনে মনে বুঝিবা অস্থির হয়ে উঠল। তাড়াতাড়ি সে বলল, ঢিল ছুড়বে কি ফুল ছুড়বে সে দেখা যাবে ক্ষণ। আপনারা জানতো, এবার শিগগিরই মেকআপ নিয়ে নিন। একটু দূরে দত্তবাড়ির যমুনা বসেছিল। সুধাদের আর কিছু বলবার অবকাশ না দিয়ে হিরণ তার দিকেই ছুটল। মনে হলো পালিয়েই যেন গেল সে। তাকিয়ে তাকিয়ে একটু দেখল সুধা। আজকের নৃত্যনাট্যের ব্যাপারে খুব মনোযোগ দিয়ে যমুনাকে তালিম দিচ্ছে হিরণ। এখন তার কোনো দিকে নজর নেই। মৃদু হাসল সুধা। সে জানে শেষ মুহূর্তে এত তালিমের প্রয়োজন নেই। প্রয়োজনটা কেন তার অজানা নয়। হিরণ যমুনাকে নিয়ে ব্যস্ত। অগত্যা সুধা আর কি করে, সাজসজ্জায় মন দিল সে। শ্যামা নাটকের নাম ভূমিকা তার। সুনীতির মেকআপের দরকার নেই, সে নেপথ্যে বসে গান গাইবে। এদিকে চঞ্চল পায়ে আরও কিছুক্ষণ গ্রিন রুমে ঘোরাঘুরি করল বিনু। তারপর পাখির মতন ফুরুত করে স্টেজের সামনে চলে এলো। ইতিমধ্যে ভিড় আরও বেড়েছে। একটা চেয়ারও আর খালি পড়ে নেই। ভিড়ের প্রতিটি মানুষ কথা বলছে, ফলে চারিদিক জুড়ে গুঞ্জন উঠছে। স্টেজের তলায় এত ভিড় যে একটুও জায়গা নেই।
চারধার থেকে জনতা চাপ বেঁধে স্টেজটাকে ঘিরে ধরে আছে। কোথায় বসবে, কোথায় বসলে ভালো করে দেখা যাবে বিনু ঠিক করতে পারল না। এদিকে সেদিকে হতাশভাবে তাকাচ্ছিল সে। হঠাৎ একটা গলা কানে এলো, বিনুদা, এই বিনুদা। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে বিনু দেখতে লাগলো, কিন্তু গলাটা আবার শোনা গেল, এই যে এখানে এখানে। এবারে দেখতে পাওয়া গেল স্টেজের ঠিক তলায় বসে আছে ঝুমা। চোখাচোখি হতেই সে হাতছানি দিল। বিনু চেঁচিয়ে চেঁচিয়ে বলল, যাব কি করে, এত ভিড়। ঝুমাটা আস্ত ডাকাত, সে পরিচয় আগেও পেয়েছে বিনু, আজ আর একবার পেল। এক লাফে উঠে দাঁড়িয়ে একে সরিয়ে ওকে ধাক্কা মেরে তাকে কাত করে একটা রাজপথ সে বানিয়ে ফেলল। প্রথমটা বিনু বিমূঢ়, তারপর পায়ের সামনে একটা রাস্তা পেয়ে গেলে কে আর দাঁড়িয়ে থাকে। চোখের পলকে ঝুমার কাছে গিয়ে বসে পড়ল সে। বিনু বসবার পর ঝুমাও বসল। চারিদিকে হইচই চেঁচামেচি চলছে। সেই সব ছাপিয়ে ঝুমার গলা উঠল, তুমি কি হাদা গঙ্গারাম? এমন একটি সম্ভাষণে খুশি হবার কথা নয়। রাগের মাথায় বিনু বলল, এই হাদা টাদা বলবে না তো? নিশ্চয়ই বলবো, হাঁ করে দাঁড়িয়ে থাকবে আর বলবো না? কি করে রাস্তা করে নিতে হয় বুঝেছ এবার? অপ্রসন্ন মুখে মাথা নাড়ল বিনু, অর্থাৎ বুঝেছে। তারপর ঝুমা আবার বলল, তুমি বড্ড মিথ্যেবাদী। কেন? সেদিন বললে আমাদের বাড়ি যাবে, খুব গেলে তো। একদম ভুলে গেছিলাম। খালি খালি তুমি ভুলে যাও। সেইবারও গেলে না, এইবারও এলে না। একা একা আমাদের বাড়ি আসতে ভয় করে নাকি? ভয়ের কথাটা আর একদিনও বলেছিল ঝুমা। বীরের মতন মুখ করে বিনু বলল, মোটেও না, একা একা আমি সব জায়গায় যেতে পারি আজকাল। দেখবে কালই তোমাদের বাড়ি চলে গেছি। ঠিক তো? ঠিক। ঝুমা আবার কি একটা বলতে যাচ্ছিল, সেই সময় পর্দা সরে গিয়ে নৃত্যনাট্য শুরু হয়ে গেল। শ্যামা, অতীয়, বজ্রসেন, কোটাল, শ্যামার সহচরীরা দৃশ্যের পর দৃশ্যে মনোহর নৃত্যভঙ্গিমায় সবাই এক রমণীর স্বপ্নলোক সৃষ্টি করতে লাগল। নেপথ্যে বসে গাইছে সুনীতিরা। নাচ আর গান একই তালে একই সুচারু ছন্দ চলছে। অগণিত মানুষ আচ্ছন্নের মতন পলকহীন তাকিয়ে আছে। মাঝে মাঝে দর্শকদের মধ্যে থেকে মুগ্ধ কণ্ঠস্বর কানে ভেসে আসছে, এই কোন দুইজন রে হেমকর্তার নাতনি? আরেকজন বলল, কে বা জানে, কলকাতার মায়েরা কি বা নাচে, কি বা গীত গায়। এক সময় নৃত্যনাট্য শেষ। দূর দূরান্তের দর্শকরা চলে যেতে লাগলো। ভিড় পাতলা হলে বিনু আর ঝুমা গ্রিন রুমের দিকে ছুটল। আর সেখানে আসতেই পিছন দিকের নিরালা অন্ধকারে একটা নিভৃত দৃশ্য চোখে পড়ে গেল। গ্রিন রুমের ডান দিকে ছোটোখাটো ঝোপের মতন, জায়গাটা বেশ নিরিবিলি। দূরে একটা হ্যাজাক জ্বলছে, তার আলো এখানে এসে পৌঁছয়নি, ফলে আবছা অন্ধকারে চারদিক ছেয়ে আছে। ঝোপের গা ঘেঁষে হিরণ এবং সুধা দাঁড়িয়েছিল। বিনুটা ছুটে আসতে আসতে তাদের দেখেই থমকে গেল। হিরণ বলছিল, তখন তো খুব বলছিলেন আপনার নাচ দেখলে লোকে ঢিল ছুঁড়বে। এখন কি? এখন সবাই তো আপনাকেই খোঁজাখুঁজি করছে। ও মা, কেন? কেন আপনিই ভেবে দেখুন। আমি ভাবতে পারছি না। ও, তবে আমি বলি, তারা একবার খালি আপনাকেই দেখতে চায়। রাজদিয়ার লোক একেবারে পাগলা হয়ে গেছে। তাই নাকি? ইয়েস। আর আপনি? আমিও ম্যাড, বুঝলেন। এমন নাচ আগে আর কখনো দেখিনি তো। দেখবেন, বেশি ম্যাড ট্যাড হবেন না, তাতে কিন্তু বিপদ আছে। আমার কি ইচ্ছে জানেন তো? কি? বললে আপনি হাসবেন। হাসার মতন কিছু করবেন নাকি? আগে শুনুন না। আচ্ছা, বলুন। আমার ইচ্ছে হচ্ছে আপনাকে মাথায় তুলে সারা রাজ দিয়ে এক পাক ঘুরে আসি। দৃশ্যটা কিন্তু। কি দৃশ্যটা? কি? খুব মনোরম হবে না? না হোক। তাছাড়া আবার কি? একটু আগে যা বলছিলেন তার লক্ষণ কিন্তু দেখা দিয়েছে। খুব সাবধান। অর্থাৎ পাগলামির?
ইয়েস স্যার। দিক দেখা সুধা। একটু দূরে বিনু আর ঝুমা দাঁড়িয়েছিল। ঝুমা ফিসফিস করে ডাকল, এই বিনুদা। ওরা কারা? সুধাদি আর হিরণদা? ও কি করছে? কি করছে কে জানে, চলো তো। ঝুমাকে নিয়ে ঝোপের ওধারে যেতেই আবার সেই দৃশ্য। অবিকল একরকম, তবে পাত্রপাত্রী আলাদা। ওখানে ছিল সুধা হিরণ, আর এখানে আনন্দ সুনীতি। বিনুরা আগের মতনই থমকে দাঁড়িয়ে পড়ল। চাপা আবেগপূর্ণ গলায় আনন্দ বলছিল, আপনার মতো গাইতে আর কাউকে শুনিনি। মানুষ যে এমন গাইতে পারে আমার কিন্তু ধারণা ছিল না। শ্যামা নৃত্যনাট্যে নাচের ভূমিকা ছিল না সুনীতির, নেপথ্যে সে বসে গেয়েছিল। যাই হোক, সুনীতি লজ্জা পেয়ে গেল, মনে মনে খুশিও হলো। আনন্দকে এক পলক দেখে নিয়ে বিচিত্র লীলা ভরে বলল, ছাই গাইতে জানি। আনন্দ এবার কিছু বলল না। সুনীতি আরেকটু কাছে এগিয়ে এলো। বিনুর পাশ থেকে ঝুমা বলল, আমার মামা আর তোমার দিদি? হ্যাঁ। অন্ধকারে ওরা কি করছে কে জানে। আরও কিছুক্ষণ পর সবার সঙ্গে বাড়ি ফিরছিল বিনু। আগে আগে ছিলেন হেমনাথ, অবনীমোহন, সুরমা, স্নেহলতা। মাঝখানে বিনু, ঝিনুক, গৌরদাসী এবং উমা, আর পিছনে সুধা, সুনীতি, যুগলরা। সবাই প্রায় কথা বলছে। আজকের নৃত্যনাট্যে কার ভূমিকা কীরকম হলো, কে কেমন নাচল, কেমন গাইল, তারই রসালো আলোচনা চলছে। ফাঁকে ফাঁকে লঘু পরিহাস, উচ্ছ্বাসময় সকৌতুক হাসি। নদীপাড়ের পথ দিয়ে অন্যমনস্কের মতন হাঁটছিল বিনু। বরফকল, সারি সারি মাছের আড়ত, স্টিমার ঘাটা, কেঁচা বাঁশের বেড়ায় ছাওয়া মিষ্টির দোকানগুলো একে একে পেরিয়ে এসে এখন তারা বাঁকের মুখে। রাস্তাটা এখান থেকেই বাঁ দিকে ঘুরেছে। পথের দুধারে কোনো ছবি বিনুর চোখে পড়ছিল না। হেমনাথের হাসাহাসি, ঠাট্টা কিংবা কণ্ঠস্বরও সে শুনতে পাচ্ছিল না। ঘুরে ঘুরে গ্রিন রুমের নিরালা ঝোপের অন্ধকারে সেই নিভৃত দৃশ্য দুটি চোখে ভেসে উঠছে। বারবার বিনুর মনে হচ্ছিল, সুধা সুনীতির কাছে হিরণ আর আনন্দ যেন দুটো মুগ্ধ লোভী পতঙ্গ। সুধা সুনীতি মোটামুটি ভালোই নাচে, ভালোই গায়, কিন্তু তারা যে এমন নিপুণা কলাবতী সে কথা আনন্দ হিরণ গদগদ আবেগের গলায় না বললে কোনোদিনও জানতে পারত না বিনু। নদীর বাঁক পেছনে ফেলে আরও অনেক দূর চলে এসেছে বিনুরা। সামনে সেই কাঠের পুলটা, দুধারে গাছপালা বনানীর ভিতর থোকা থোকা অন্ধকার জমে আছে। আর আছে জোনাকিরা। সপ্তমীর রাত্রিটাকে বেঁধে বেঁধে আলোর পোকাগুলো একবার জ্বলছে, একবার নিভছে। জ্বলা আর নিভার এই খেলা চলছে সেই সন্ধে থেকে। যতক্ষণ অন্ধকার আছে এই খেলাও আছে। হঠাৎ চাপা গলায় ঝিনুক ডেকে উঠল, বিনুদা। ডাকছো কেন? তোমার ওপর আমি রাগ করেছি। কেন? তখন তোমায় অত করে ডাকলাম, তুমি শুনতেই পেলে না। আমাকে ডাকলে কখন? বিনু সত্যি অবাক। দু চোখে বিস্ময় ফুটিয়ে অন্ধকারে সে তাকিয়ে থাকলো ঝিনুকের দিকে। ওই যে যখন নাচ গান হচ্ছিল। তাই নাকি? আমি তোমার জন্য জায়গা রেখে কত ডাকাডাকি করলাম, আর তুমি কি না ঝুমার কাছে গিয়ে বসে থাকলে। আমার জন্য জায়গা রেখেছিলে? কোথায়? চেয়ারে। সত্যি আমি তো তোমাকে দেখতেই পাইনি, আর তোমার ডাকও শুনতে পাইনি। ঝুমাকে তো ঠিক দেখতে পেয়েছিলে, আর ঝুমার ডাকও শুনতে পেয়েছিলে। হিংসের গলায় ঝিনুক বলল। বিনু আর কিছু বলল না। দেখতে পেল অন্ধকারে জাপানি পুতুলের মতন মেয়েটার চোখ জলজল করছে হিংসাতে। পরের দিন অর্থাৎ অষ্টমীর রাত্রে বিজয়া নাটক। আজ আসর আরও জমজমাট। সন্ধ্যের আগে থেকেই পুজো মণ্ডপের স্টেজটাকে ঘিরে যেন মেলা বসে গেছে। দূর দূরান্ত থেকে কোথায় বেদকা, কোথায় পাইকপাড়া, কোথায় কাজির পাগলা, আর কোথায় মীর কাদিম। নৌকোয় করে দলে দলে লোক আসছে তো আসছেই। তাছাড়া রাজদিয়ার মানুষ তো আছেই। আজ আর এই শহরের কেউ বুঝি বাড়ি বসে নেই। পুজো মণ্ডপের স্টেজটা হাতছানি দিয়ে তাদের ঘর থেকে বার করে এনেছে।
শিশির, স্মৃতিরেখা, আনন্দরত এসেছেই, আজ রামকেশবকেও দেখা গেল। অধর সাহা, ভবতোষ কে না এসেছেন, এমনকি লাড়মোড়ও বাদ নেই। কাল অবশ্য তাকে দেখা যায়নি। কালকের মতন রাত করে হেমনাথরা আজ আসেননি, বেলা থাকতে থাকতেই এসে পড়েছেন। স্টেজের কাছাকাছি আসতেই লাড়মোড়ের সঙ্গে দেখা। সবার আগে ছিলেন অবনীমোহন। একেবারেই তোপের মুখে পড়ে গেলেন। লাড়মোড় বললেন, হেই ছে অবনী, এর মানেটা কি? আগে সপ্তমী দিন আবার ওখানে তোমাদের যাবার কথা ছিল না? একেবারে ভুলে গিয়েছিলাম, কেউ আমায় মনেও করিয়ে দেয়নি। আপনি আমায় ক্ষমা করুন লালমোহন মামা। সপ্তমীর দিন সকাল থেকে পথের দিকে চেয়ে আছি, হেই আসো আসো, কিন্তু শেষ পর্যন্ত তোমরা কেউ হেলে না। ওদিকে কত মাছ ঠাজ জোগাড় করে রেখেছিলাম। হ্যাঁ, খুব অন্যায় হয়ে গেছে। আজ তো অষ্টমী, দশমীর পর দিন অবনীরা তোমার ওখানেই যাবে, আমি ওদের সঙ্গে করে নিয়ে যাব। ঠিক তো? আবার ভুলে যাবে না তো? না না, তুমি নিশ্চিন্তে থাকো। কালকের মতন হিরণরা স্টেজের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল না, গ্রিন রুমেই ছিল। হেমনাথদের আসার খবর পেয়ে ছুটতে ছুটতে এলো। সুধা, সুনীতি, অবনীমোহন বাদে সবাইকে দর্শকের চেয়ারে বসিয়ে বলল, আপনারা বসুন, আমি আর্টিস্টদের নিয়ে যাচ্ছি। স্নেহলতা বললেন, আজ তোদের প্লে কখন শুরু হচ্ছে? তাড়াতাড়ি, 7টার ভিতর। আর শেষ কটায় হবে? 10:30 11টা হবে। বাবা, সে তো মাঝরাত্রে। অত বড় বই তার আগে কি করে শেষ করব? বলে আর দাঁড়ালো না হিরণ। সুধা সুনীতিদের নিয়ে সাজঘরের দিকে চলে গেল। হেমনাথরা বসে বসে গল্প করতে লাগলেন। হেমনাথ শুধুলেন, কাল নৃত্যনাট্য দেখতে এসেছিলে নাকি লালমোহন? না। জিনিসটা কিন্তু চমৎকার হয়েছিল। ইয়েস, আমি শুনলাম সুধা দিদি নাকি খুব সুন্দর নেচেছে। হ্যাঁ, সুনীতি আর রুমাও দারুণ গেয়েছে। ইয়েস, আমি তাও শুনেছি। শুনে আর আমি লোভ সামলাতে পারিনি, আজকে ছুটে চলে এসেছি। ওধারে রামকেশব বসেছিলেন, বললেন, কাল আমিও আসিনি, আজ আর ঘরে বসে থাকতে পারলাম না। স্নেহলতা বললেন, ছেলে মেয়েগুলো যা কাণ্ড করছে, এমন আনন্দের ব্যাপার রাজদিয়াতে আর কখনো হয়নি। আমার মাথায় যে অত বড় সংসার, আমি কি বাড়ি বসে থাকতে পেরেছি? 2 দিন ধরে নাচতে নাচতে চলে এসেছি। আর এইদিকে আরও একটি মজার খেলা চলছিল। আজ আর সাজঘরকে স্টেজের কাছে ঘুরোঘুরি করতে পারেনি বিনু। প্রথম থেকেই ঝিনুক নিজের কাছে তাকে বসিয়ে রেখেছে। একটু দূরে স্টেজের ঠিক তলায় কালকের মতনই বসেছিল ঝুমা। সমানে বিনুকে ডাকাডাকি করছে আর হাতছানি দিচ্ছে। এই বিনুদা, বিনুদা, এখানে এসো না, তোমার জন্য জায়গা রেখেছি। স্টেজের খুব কাছে বসে নাটক দেখতে ভারী লোভ হচ্ছিল বিনুর। সে উঠতে যাচ্ছিল, কিন্তু চাপা গলায় ঝিনুক বলল, তুমি যাবে না কিন্তু। কেন? কাল তুমি তো ওখানে বসেছ, আজ এখানে বসবে। আমি এখানে বসবো না, এখান থেকে ভালো দেখা যায় না। ওখানে গেলে সেই কথাটা কিন্তু তোমার মাকে বলে দেব। কোন কথাটা? সেই যে জলে ডুবে গিয়েছিলে। বলো গে, আমি তোমার কাছে কিছুতেই বসবো না। বারবার একই অস্ত্র দেখিয়ে মেয়েটা তাকে হাতের মুঠোয় পুড়ে রাখবে, তা তো হতে পারে না। কিন্তু বিনু বলল বটে, কিন্তু বসেই থাকলো। হিরণ বলেছিল 7টার ভিতর নাটক শুরু করবে। আরম্ভ করতে করতে সেই 8:30 বেজে গেল, শেষ হলো 12টায়। বিজয়া নাটকে বিজয়ার ভূমিকায় অভিনয় করেছে সুধা, হিরণ করেছে নরেন, সুনীতি হয়েছে নলিনী, অবনীমোহন দয়াল। সবার অভিনয়ই চমৎকার। 2-3 হাজার লোক মুগ্ধ হয়ে দেখেছে। নাটক শেষ হলে হেমনাথরা বাড়ি ফিরতে চেয়েছিলেন, কিন্তু রামকেশব ফিরতে দিলেন না। বললেন, এত রাত্রিরে আর ফিরতে হবে না হেমদাদা, ভোর হতে কতক্ষণই বা বাকি, এই ঘন্টা আমার ওখানেই থেকে যান। কিন্তু কিন্তু নয়, বাড়িটা যে খালি পড়ে থাকবে। রাজদিয়ার হেমকর্তার বাড়িতে চোর আসবে না, ধন দৌলত সোনাদানা উঠোনে ফেলে রাখলেও কেউ সেদিকে তাকাবে না। আপনি আসুন তো।
একরকম জোর করে হেমনাথদের নিজের বাড়ি তুলে নিয়ে গেলেন রামকে সব। তারপর হই হই করতে করতে রান্না বান্না খাওয়ার পালা চুকতেই শোবার ব্যবস্থা হলো। দোতলার ঘরে ঘরে ঢালা বিছানা পড়ল। বিনুরা এসেছে, তাদের বাড়ি রাত্রিরে থাকবে। ঝুমা ভারী খুশি। সে বলল, চলো আমরা ওপরে গিয়ে শুয়ে পড়ি। চলো। ঝিনুকটা আশেপাশেই কোথাও ছিল, তাড়াতাড়ি বলে উঠল, আমিও যাব তোমাদের সঙ্গে। এসো না। ঝুমার তাতে কোনো আপত্তি নেই। তিনজনে দোতলায় এসে ঢালা বিছানায় শুয়ে পড়ল। মাথার দিকের জানলাগুলো খোলা, সেখানে সারি সারি সুপুরি গাছ এক পায়ে দাঁড়িয়ে। আশ্বিনের এলোমেলো বাতাস পাতার ভিতর খেলে বেড়াচ্ছে। এই মধ্যরাতে আকাশের মাঝখানে চাঁদ দেখা দিয়েছে। আবছা আলোয় সুপারি গাছের ছায়া এসে পড়েছে ঘরে। ওধারে কোথায় যেন শিউলি ফুটেছে, তার গন্ধে বাতাস আকুল। পাশাপাশি শুয়ে কত কথা যে বলছে ঝুমা, আবুল তাবুল হাজার রকমের গল্প। বিনুও সমানে বকবক করে যাচ্ছে। ঝিনুক কিন্তু একেবারে চুপ। গল্প করতে করতে একসময় বিনু আর ঝুমার গলা জড়িয়ে এলো। গাঢ় গভীর ঘুম সরোবর হয়ে তাদের যেন অতলে টানতে লাগলো। বিনুরা প্রায় ঘুমিয়েই পড়েছিল, হঠাৎ শিয়রের দিক থেকে কে যেন ডেকে উঠল, ছোটবাবু, ও ছোটবাবু। প্রথমে আবছাভাবে কানে এসেছিল, তারপরেই চট করে ঘুমটা ভেঙে গেল বিনুর। চমকে মাথার দিকে তাকাতেই চোখে পড়ল সবচাইতে কাছে সুপারি গাছটায় কেউ একটা বসে আছে। ভয় পেয়ে কাঁপা গলায় বিনু চেঁচিয়ে উঠল, কে 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 ওখানে? ইতিমধ্যে ঝুমা উঠে পড়েছে। ঝিনুকের কিন্তু নড়াচড়ার কোনো লক্ষণ নেই। বিছানার একধারে অসাড় পড়ে আছে সে। আমি সুগলা, ডরনি পাইছেন ছোটবাবু? তুমি ওখানে উঠেছ কেন? আপনার লজ্ঞা। আমার জন্য? কেন? আপনার একখান কথা দিছিলাম, মনে আছে? কি কথা? ছোটবাবুর কিছুই মনে থাকে না। কইছিলাম না পূজার সময় আপনার যাত্রা দেখামু। হ্যাঁ হ্যাঁ বলেছিলে তো, কিন্তু দেখালে না তো। এই তো লয়গাই তো দুপুর রাতে গাছ বাইয়া আপনারা ডাকতে আইসি। আইস সুজনগুঞ্জে ভালো পালা আছে, চাইবেন? প্রস্তাবটা লোভনীয়, কিন্তু যাবার পথে যে হাজারটা কাঁটা ছড়ানো। বাবা মা এত রাত্রিরে কিছুতেই যেতে দেবেন না, অথচ সুদূর সুজনগঞ্জ থেকে আলোকোজ্জ্বল যাত্রার আসরটা তাকে অবিরত হাতছানি দিতে লাগল। তার মনোভাবটা যেন বুঝতে পারল যুগল। বলল, আপনি কি আপনার বাপ মার কথা ভাবেন? হ্যাঁ। ভাবনের কিছু নাই। নিচে নাইমা আজ দুয়ার দিয়ে আইসা পড়েন। এখানে খাল আছে, আমি নৌকো আইনা রাখছি। আপনি আইলে বাদাম খাটাইয়া দিমু। চোখের পাতা পড়তে না পড়তেই সুজনগঞ্জ পৌঁছাইয়া যামু। কিন্তু কি বাবা মা? তাগো কওনের দরকার নাই, লুকাইয়া আইসা পড়েন। কিন্তু আবার কি? বাবা মা যখন জানতে পারবে। আইজ রাইতে তো আর জানতে আসছে না। না, কাল যখন জানবে। তা হইলে ঘুমান, আমি যাই। বলে তরতর করে সুপারি গাছ থেকে বেয়ে খানিকটা নেমেও গেল যুগল। নামতে নামতে বলল, রাইত কইরা নদীর উপর দিয়া নৌকায় যাওন, হে যে কি মজা! বুঝতে পারলেন না তো ছোটবাবু? আপনি পইরা পইরা ঘুমান। মুহূর্তেই সব দ্বিধা কেটে গেল। কাল ধরা পড়লে কি হবে কাল দেখা যাবে। খোলা নদীর ওপর দিয়ে বাদাম টাঙিয়ে যাওয়া, আবছা আবছা জ্যোৎস্না, যাত্রার আসর, এইসব ছাড়া চোখের সামনে এখন আর কিছুই নেই। সব একাকার হয়ে বিনুকে যেন তারা আচ্ছন্ন করে ফেলল। তারপর জাদুকরের মতন কি এক অমোঘ আকর্ষণে টানতে লাগল। বিছানায় আর বসে থাকতে পারল না বিনু। ছুটে জানালার কাছে চলে গেল। ততক্ষণে যুগল অনেক নিচে নেমে গেছে। বিনু ডাকল, যুগল। কি কন? একটু দাঁড়াও, আমি আসছি। সত্যই যাইবেন? হ্যাঁ। তাইলে তাড়াতাড়ি আহেন। জানালার কাছ থেকে এই ধারে আসতেই ফিসফিস করে ঝুমা বলল, আমিও যাব। একটু ভেবে নিল বিনু। দুজনে গেলে মাঠটার বকুনি টকুনিগুলো ভাগাভাগি করে নেওয়া যাবে, নইলে পুরোটাই একার ওপর এসে পড়বে। সে বলল, আচ্ছা চলো। বলেই কি মনে পড়তে গলাটা অনেক নিচুতে নামালো। আচ্ছা শোনো, যাচ্ছি যে ঝিনুক যেন টেন না পায়। বলতে বলতেই আপনা থেকে তার মাথাটা ডান দিকে ঘুরল। কিন্তু
কি আশ্চর্য, বিছানাটা একেবারে খালি, ঝিনুক নেই। কিন্তু একটু আগেই তো মেয়েটা ছিল, নিঃসাড়ে ঘুমোচ্ছিল। এর ভেতর কোথায় গেল? একটুক্ষণ চুপ করে থেকে বিনু বলল, ভালোই হয়েছে, চলো এই বেলা বেরিয়ে পড়ি। ঝিনুকরা দেখতে পেলে সবাইকে বলে দেবে, আর যাওয়া হবে না। পা টিপে টিপে খুব সন্তর্পণে দুজনে একতলায় এলো। বাঁদিকে লম্বা বারান্দা, শেষ প্রান্তে রান্নাঘর। সেখানে আলো জ্বলছে, অবনীমোহনদের গলাও ভেসে আসছে। তার মানে ওরা এখনো শুতে যায়নি। বিনুরা ডান দিকে ঘুরে পেছনের দরজা দিয়ে বাইরে এসে পড়ল। আর আসতেই যুগলের সঙ্গে দেখা। যুগল বলল, আয়েন আয়েন। তার পিছু পিছু ঝোপঝাড়ের ভিতর দিয়ে একসময় খালপাড়ে এসে পড়ল বিনুরা। একটু আগে যুগল নৌকোর কথা বলেছিল, সেটা জলের ওপর ভাসছে। যুগল বলল, আয়েন, নাই ওঠেন। উঠতে গিয়েই থমকে গেল বিনু। তার পিছনে ঝুমাও। নৌকোর ঠিক মাঝখানে কে যেন বসে আছে। বিনু চেঁচিয়ে উঠল, কে? নৌকো থেকে উত্তর এলো, আমি, ঝিনুক। আজকের পর্ব এখানে শেষ করছি। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। নমস্কার, সবাই ভালো থাকবেন।